গুড মর্নিং। আজ 11ই জুন 2025 বুধবার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রাম চৌমাথায়, আর এখান থেকে যাব উত্তর 24 পরগনার ব্যারাকপুর মহকুমার অন্তর্গত পানিহাটিতে। তুলে ধরব সেখানকার বেশ কিছু ঐতিহাসিক স্থান এবং তার ইতিহাস। সঙ্গে থাকুন, গ্যারেন্টি দিচ্ছি বোর হবেন না। দণ্ড মহোৎসব বা চিরেদই উৎসবের জন্মস্থান এই শহর একসময় পণ্যহট্ট নামে একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। কালে কালে সেই থেকেই নাম হয় পানিহাটি। কিন্তু ঠিক কতটা পুরনো এই শহর? পানিহাটি ত্রাণনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রী অজিত কুমার ঘোষের প্রতিবেদন থেকে জানা যায় যে প্রাচীন ও মধ্যযুগে গঙ্গার উপকূলে যেসব জনপদের উল্লেখ পাওয়া যায়, পানিহাটি তাদের মধ্যে অন্যতম। তাছাড়া মনসামঙ্গল, চৈতন্যমঙ্গল, চৈতন্য ভাগবত প্রভৃতি পুঁথি ও গ্রন্থেও পানিহাটির উল্লেখ মেলে। মধ্যমগ্রাম চৌমাথা থেকে সোদপুর যাওয়ার যে রাস্তাটা, সেখান থেকে অটো ধরে আপনাদের পৌঁছাতে হবে বিটি রোড। বিটি রোডে আপনাকে নামাবে ওই রাস্তার ওই পারে। সেখান থেকে রাস্তাটা পার করে এসে এইখান দিয়ে ভেতরে ঢুকলে এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই রিক্সা স্ট্যান্ডের নাম হচ্ছে সাত পাগলা রিক্সা স্ট্যান্ড। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন ইস্কন মন্দির যাওয়ার জন্য। সহজিয়া বৌদ্ধতান্ত্রিক, কাপালিক, শৈব উপাসক এবং নাথপন্থী যোগীদের সাধনক্ষেত্র এই পানিহাটি কিভাবে বৈষ্ণব সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিণত হলো তা কিন্তু গবেষণার বিষয়। তবে অনুমান করা হয় যে রাঘব পণ্ডিত এই পরিবর্তনে বিশেষ ভূমিকা পালন করেন। যদি ট্রেনে করে আসতে চান তাহলে সেক্ষেত্রে শিয়ালদা থেকে ট্রেন ধরে নামতে হবে সোদপুর, এবং সোদপুর থেকে টোটো করে পানিহাটি। আর হাওড়া ব্যান্ডেল লাইন ধরে এলে কন্যগড়ে নেমে সেখান থেকে খেয়া পার করে চলে আসা যাবে। পানিহাটিতে পৌঁছে এখানে তিনটে জায়গা আছে পরপর দেখার। প্রথম হচ্ছে চৈতন্য মহাপ্রভু মন্দির, তার পাশেই রয়েছে দণ্ড মহোৎসব ধাম, আর সোজা এখান থেকে সোজা বেরিয়ে গেলে ওই দিকে রয়েছে ইস্কন। আমরা প্রথমে দেখে নেব চৈতন্য মহাপ্রভু মন্দির। এই চৈতন্য মহাপ্রভু মন্দিরের বিশেষত্ব হলো যে পানিহাটিতে নিত্যানন্দ প্রভু যখন 3 মাস এসে থেকেছিলেন, তখন এই চৈতন্য মহাপ্রভু মন্দিরে তিনি নিয়মিত আসতেন, এবং এখানে পরপর দুবার মহাপ্রভুর পদধূলিও পড়েছিল। রাঘব পণ্ডিতের সময়কালে তার পূর্বপুরুষ শ্রী গঙ্গানারায়ণ পণ্ডিত দ্বারা নিজ গৃহে স্থাপিত শ্রী মদন মোহন এবং রাধারানীর বিগ্রহের পূজা করতে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্য এবং নিত্যানন্দ প্রভুর আগমন ঘটে এই পানিহাটিতে। অনুমান করা হয় যে এর পর থেকেই পানিহাটিতে ধীরে ধীরে বৈষ্ণব সংস্কৃতির বিস্তার শুরু হয়। চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন, এবং ওনার যে পদযুগল, সেই পদযুগলের চিহ্ন সেটা ওখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এই হচ্ছে দণ্ড মহোৎসব ধাম। 9 জুন 2025 এখানে চিরাদই উৎসব বা দণ্ড মহোৎসব হয়েছিল। এই দণ্ড মহোৎসব ধামের সঙ্গে একটা খুব সুন্দর ঐতিহাসিক ঘটনা জড়িত রয়েছে। বৃন্দাবনের 6 গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামী হুগলি জেলার সপ্তগ্রামের এক সম্ভ্রান্ত মজুমদার পরিবারে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই সংসার ত্যাগ করে তিনি দীক্ষালাভের আশায় শ্রী চৈতন্যদেব এবং নিত্যানন্দ প্রভুর সন্ধানে বিভিন্ন স্থান ভ্রমণ করতে থাকেন। অবশেষে পানিহাটি গ্রামের এক প্রাচীন বটবৃক্ষের নিচে তিনি নিত্যানন্দ প্রভু ও তার শিষ্যদের দর্শন লাভ করেন। তবে নিজে এগিয়ে না গিয়ে দূর থেকেই প্রণাম করতে থাকেন তিনি প্রভুকে। প্রভুর এক শিষ্য তাকে চিনে নিয়ে আসলে নিত্যানন্দ প্রভু হেসে বলেন, লুকিয়ে লুকিয়ে দর্শন করছিলি, এর জন্য তোকে শাস্তি পেতে হবে। আর সেই শাস্তি ছিল সমস্ত শিষ্যদের জন্য দই চিড়ে মহাভোগের আয়োজন করা। আর সেই দিন থেকে শুরু হলো ঐতিহাসিক চিরে দই উৎসব বা দণ্ড মহোৎসব। এই হচ্ছে সেই বটবৃক্ষ যার তলায় বসে নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দই চিরে উৎসব বা দণ্ড মহোৎসব করবার জন্য আদেশ দিয়েছিলেন। চৈতন্য মহাপ্রভুর টেম্পল দেখে এই দণ্ড মহোৎসব তলা দিয়ে সামনের দিকে এগোলে ওই চোখে পড়বে ইস্কন মন্দির, পানিহাটি ইস্কন মন্দির। আচ্ছা, ইস্কনের ভেতরে ঢুকে সামনের এই যে কাউন্টার আছে, এই কাউন্টার থেকে প্রসাদের টিকিট গ্রহণ করতে হবে, কিন্তু দুপুর 12টার মধ্যে। আচ্ছা, এটা হলো মূল মন্দির। চলুন এক ঝলক আপনাদের ভিতরটা দেখিয়ে আনি। আচ্ছা, মূল মন্দির থেকে বাইরে বেরোলেই চোখে পড়বে জগদ্ধাত্রী মায়ের মন্দির। এই হলো প্রসাদ গ্রহণের জায়গা। আচ্ছা, বলে রাখি যে দুপুর 1টায় কিন্তু মূল মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি ঢেকে দেওয়া হয়। মন্দির খোলা এবং বন্ধের সমস্ত ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। প্রসাদ গ্রহণের এই যে জায়গা, এর একেবারে সামনেই রয়েছে গঙ্গার ঘাট। আর ঘাটের সামনে এই যে বাঁধানো চাতালটা দেখছেন, এখানে রয়েছে দুটো 8 চালা শিব মন্দির।
চলুন এবার আপনাদের 14 নম্বর ঘরে নিয়ে যাই, জগন্নাথ প্রভুর দর্শন করিয়ে আনি। এখন প্রায় দুপুর 2টো বাজে, আর এই যে এইদিকে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। ইসকন মন্দির দেখা শেষ। এবার ইসকন মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেই রাস্তাটা দিয়ে যাব পাটবাড়ি বা রাঘব ভবনের দিকে। রাঘব পণ্ডিত ছিলেন একজন পরম বৈষ্ণব, তার বাসভূমিকেই রাঘব ভবন বা পাট ভবন বলা হয়। মহাপ্রভু যখনই পানিহাটিতে আসতেন তখন তিনি এই রাঘব পণ্ডিতের বাড়িতেই আশ্রয় গ্রহণ করতেন। এই দিকে সোজা যেতে হবে রাঘব ভবন বা পাটবাড়ির জন্য। হলো রাঘব ভবন বা পাটবাড়ি, তাদের হেঁটে মোটামুটি 5 মিনিট সময় লাগে রাঘব ভবন বা পাটবাড়ি আসতে। আগে এখানে লেখা ছিল এই যে পাটবাড়ি, সেটা এখন রং করে দেওয়া হয়েছে, বোধহয় কনস্ট্রাকশানে কাজ চলছে বলে এখন অতটা বোঝা যাচ্ছে না। রাঘব ভবনের গেট দিয়ে ঢুকে এই যে এখানে জুতো খুলে রাখতে হবে। এই সামনের দিকে রয়েছে মূল মন্দির, আর তার সামনে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। আর এই বাম দিকে এইটা হচ্ছে মাধবী কুঞ্জ। পরম বৈষ্ণব রাঘব পণ্ডিতের মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যে এই রাঘব ভবনে স্থাপন করা হয় এই মাধবী কুঞ্জ। এখানে তার একটি সমাধি রয়েছে এবং এই সমাধিতে একটি মাধবীলতা গাছ আছে, যেটি স্বয়ং মহাপ্রভু নিজের হাতে রোপণ করেছিলেন রাঘব পণ্ডিতের স্মৃতির উদ্দেশ্যে। রাঘব পণ্ডিতের বাড়িতে মহাপ্রভু প্রায়ই আসতেন। রাঘব পণ্ডিতের বোন দময়ন্তী দেবী অসম্ভব ভালো রান্না করতেন এবং মহাপ্রভু তার হাতের রান্না করা শাকের যে পদ সেগুলোর খুবই খেতে ভালোবাসতেন। শোনা যায় যে মহাপ্রভু যখন পাকাপাকিভাবে নীলাচলে চলে গেলেন তখন দময়ন্তী দেবী বিভিন্ন রকম পদ রান্না করে সেবায়তদের মাধ্যমে মহাপ্রভুর কাছে পাঠাতেন তার সেবার উদ্দেশ্যে। এবার আপনাদের একটা মজার জিনিস দেখাই। এই যে মাধবীকুঞ্জের ছাদটা, এই ছাদটা কিন্তু সেই মাধবীলতার ডালপালায় পুরো ছেয়ে আছে। এখানে কিন্তু আলাদা করে কোনো রকম শেড নেই। সেই যে মাধবীলতা যেটা মহাপ্রভু রোপণ করেছিলেন আজ থেকে প্রায় 500 বছরের বেশি আগে, সেই মাধবীলতার ডালপালাই কিন্তু এই মাধবীকুঞ্জের ছাদটাকে পুরো ঘিরে রেখেছে। এবং মাধবীকুঞ্জের বাইরের থেকেও আপনারা সেই ডালপালাগুলোকে দেখতে পাবেন। বাইরে এখন অসম্ভব গরম, অসম্ভব রোদ, অসম্ভব গরম, কিন্তু তা সত্ত্বেও এই মাধবীলতার জন্যই এই জায়গাটা মাধবীকুঞ্জ বেশ ঠান্ডা হয়ে আছে। রাঘব ভবনের এই যে সামনে জায়গাটা, এখানে রয়েছে মূল মন্দির আর তার সামনে বসে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। রাঘব ভবন থেকে বেরিয়ে এবার যাব ত্রাণনাথ কালী মন্দিরের দিকে। তার জন্য রাঘব ভবন থেকে বেরিয়ে এই যে ডান দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে। ইসকন থেকে রাঘব ভবন আসার জন্য যে রাস্তাটা ধরে এগিয়ে গেছিলাম সেই রাস্তাটা ধরেই আবার পিছনে যেতে হচ্ছে। পিছনে গিয়ে এখানে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা এদিকে গেছে। এদিক দিয়ে ধরে এখানে দেখা যাবে এই যে বোর্ডটা। এবার এই রাস্তা ধরে যদি সোজা আমি এগিয়ে যাই তাহলে আবার রাস্তা দুভাগে ভাগ হবে। এই যেখানে রাস্তা দুভাগে ভাগ হলো, এই রাস্তাটা চলে গিয়েছে ইসকনের দিকে, আর এই রাস্তা ধরে সোজা গেলে আমরা পৌঁছাবো ত্রাণনাথ কালী মন্দিরের দিকে। রাঘব ভবন থেকে ত্রাণনাথ কালী মন্দির যাওয়ার পথে ওই যে বোর্ডটা দেখিয়েছিলাম, ওই বোর্ডের ওখান থেকে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে সোজা সামনের দিকে এগিয়ে গেলে এই সামনে পড়বে মহাপ্রভু নিলয়। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়েছে, একটা রাস্তা চলে গিয়েছে বাম দিকে, সেখানে রয়েছে এই গোবিন্দ কুমার হোম। কলকাতার ছাতুবাবু লাটুবাবুর নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। সেই ছাতুবাবুর বাগান বাড়ি আজকের গোবিন্দ হোম। একসময় ডেঙ্গু জ্বরের হাত থেকে বাঁচতে রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে প্রথমবার কলকাতার বাইরে এখানেই এসে আশ্রয় নেন। শুধু তাই নয়, প্রশান্তচন্দ্র মহলানবিশ, সরলা দেবী চৌধুরানীর মতো বহু বিশিষ্ট ব্যক্তিও এই ঐতিহাসিক ঠিকানায় এসেছিলেন। আর এই গোবিন্দ কুমার হোমকে বাঁ দিকে রেখে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে আবার বাম দিকে টার্ন নিলে পৌঁছে যাওয়া যাবে ত্রাণনাথ কালীবাড়ি। গোবিন্দ হোম পার করে আপনারা যখন ত্রাণনাথ কালী মন্দিরের দিকে এগিয়ে যাবেন, এই কালী মন্দিরে যাওয়ার রাস্তাটা একটু কনফিউজিং। এখানে দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে এই যে সোজা রাস্তাটা চলে গিয়েছে এই সোজা গিয়ে বাঁ দিকে, আর একটা হচ্ছে এই বাঁ দিকে একটা ছোটো গলি রয়েছে। এই ল্যান্ডমার্কটা হচ্ছে এই সামনে দেখবেন একটা সাদা মন্দির মতন রয়েছে, এটা হচ্ছে সৎসঙ্গ আশ্রম। আপনাদের প্রথমে এই সোজা রাস্তাটা ধরে ওই সৎসঙ্গ আশ্রম অবধি যেতে হবে। এই দিকে একটা রাস্তা ছিল কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে, সুতরাং আপনাদের এই সোজা রাস্তাটা ধরেই এই গলির মধ্যে দিয়েই পৌঁছাতে হবে এই সৎসঙ্গ আশ্রম অবধি। এই হচ্ছে সৎসঙ্গ আশ্রম বা ঠাকুরবাড়ি পানিহাটি, এটা এখন বন্ধ রয়েছে। এখান থেকে সোজা এই দিকটা যেতে হবে, এদিকে রয়েছে ঘাট, ত্রাণনাথ বাবুর ঘাট। এই ত্রাণবাবুর ঘাট ধরে আমাদের এগিয়ে যেতে হবে ত্রাণনাথ কালী মন্দিরের দিকে। এই হচ্ছে ত্রাণবাবুর ঘাট।
এখান দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে পড়বে ত্রাণনাথ কালী মন্দির। এই হচ্ছে ত্রাণনাথ কালী মন্দির। উঁচু ভিত্তিবেদির ওপর নির্মিত দক্ষিণমুখী এবং ত্রিখিলান প্রবেশপথযুক্ত এই পঞ্চরত্ন শৈলীর মন্দিরে পূজিতা হন মা ভবানী। মন্দির প্রতিষ্ঠা নিয়ে নানা মত থাকলেও সাধারণত মনে করা হয় যে বেড়াচাপার রাজা চন্দ্রকেতু একসময় একটি গড় নির্মাণ করে সেখানে মা ভবানীকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে মুসলিম আক্রমণে সেই গড় ধ্বংস হলে মায়ের প্রতিমা কোনো না কোনোভাবে এসে পৌঁছায় পানিহাটিতে। তারপর ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায় এই মন্দির নির্মাণ করে সেখানে মাকে প্রতিষ্ঠা করেন। কোষ্টি পাথর নির্মিত প্রতিমাটি স্থাপন করা হয়েছে কাঠের সিংহাসনে, যা আগে রূপোর ছিল। শ্রী শ্যামল কুমার ঘোষের লেখনী থেকে জানা যায় 1975 সালে সেই রূপোর সিংহাসনটি চুরি হয়ে যায়। মন্দির চত্বরে আরও রয়েছে 3টি পশ্চিমমুখী 8চালা শিব মন্দির। আচ্ছা, এবার আমাদের গন্তব্য হচ্ছে গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দির। তার জন্য আমাদেরকে ফেরত আসতে হবে এই দণ্ড মহোৎসবতলায়। দণ্ড মহোৎসবতলা থেকে এই যে রাস্তাটা সোজা গিয়েছে, এই রাস্তা বরাবর সোজা গেলেই পড়বে গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দির। এখানে 9 তারিখে দণ্ড মহোৎসব হয়ে গিয়েছে, তার জন্য এখন মেলার প্রস্তুতি চলছে। 7 দিন চলবে এই মেলা। গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দির যাওয়ার পথে পানিহাটি শ্মশান পার করে এসে পৌঁছালাম। এই হচ্ছে বোসের ঘাট, আর এই বোসের ঘাটে এইখানে রয়েছে শীতলা মন্দির। গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দির যাওয়ার পথে রাস্তার বাঁ দিকে পড়বে এই ট্রেনিং ইনস্টিটিউট। এই ট্রেনিং ইনস্টিটিউটের পাশ দিয়ে এই যে রাস্তাটা সোজা চলে গিয়েছে, ওই রাস্তাটা সোজা চলে গিয়ে সামনের দিকে একটা গেট আছে। এই গেটের মধ্যে দিয়ে ভেতরে ঢুকে তবে যাওয়া যাবে গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দির। এই রাস্তাটা কিন্তু একটু কনফিউজিং, এখানে কিন্তু কোনো রকম সাইনবোর্ড বা কিছু নেই। ওই যে গেটটা রয়েছে, ওই গেটটা দিয়ে ভিতরে ঢুকতে হবে। ভালো করে দেখে নিন, এই রাস্তাটা চলে গেছে, এদিকে যেতে হবে না, এই গেটটা দিয়ে ভিতরে ঢুকতে হবে। মন্দিরে যাওয়ার পথে এইদিকে ঘাট রয়েছে, আর এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে যেতে হবে। মন্দিরের এটা পিছন দিক, এখানে দেখা যাচ্ছে শিব মন্দির, 6টা শিব মন্দির রয়েছে তার পিছন দিকটা। এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গেলে বাঁ হাতে পড়বে গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দির। এই রাস্তাটা কিন্তু একটু কনফিউজিং, কোথাও কোনো সাইনবোর্ড নেই, সুতরাং যেভাবে বললাম সেই ল্যান্ডমার্কগুলো একটু খেয়াল করবেন, তাহলেই খুব সহজে পৌঁছে যাবেন। এই হচ্ছে গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দির। ছোট দক্ষিণেশ্বর নামে পরিচিত এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় 1911 খ্রিস্টাব্দের 18ই জ্যৈষ্ঠ কলকাতার জানবাজারের গোপাল কৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসীর উদ্যোগে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের অনুকরণে নির্মিত দক্ষিণমুখী পঞ্চরত্ন শৈলীর এই মন্দিরে পূজিত হন শ্রী শ্রী রাধা গোবিন্দজি। মন্দিরের সামনেই রয়েছে একটি নাট মন্দির এবং পাশেই পশ্চিম দিকে সারিবদ্ধ 6টি 8চালা শিব মন্দির। গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দিরে এরকম পরপর 6টা শিব মন্দির রয়েছে। প্রত্যেকটা মন্দিরের আবার নিজস্ব নাম রয়েছে, যেমন এইটা হচ্ছে রামেশ্বর, এই মন্দিরের নাম হচ্ছে, এটা দ্বিতীয় মন্দির, এর নাম হচ্ছে রাজেশ্বর, আর এইটা যে 3 নম্বর মন্দির, এর নাম হচ্ছে গোপেশ্বর। আর এইদিকে রয়েছে পরপর 3টে মন্দির। গর্ভগৃহে কোষ্টি পাথরের কৃষ্ণমূর্তি, অষ্টধাতুর রাধা, গণেশ, নারায়ণশিলা এবং অন্যান্য দেবদেবীর মূর্তি পূজিত হন। শ্রী শ্যামল কুমার ঘোষের লেখায় জানা যায়, মূল রাধারানীর মূর্তি একসময় চুরি হয়ে গেলে সেখানে শ্বেতপাথরের রাধার প্রতিমা পূজিত হতো। পরে ভোলাগিরি আশ্রম দায়িত্ব গ্রহণ করলে স্বামী শিবানন্দগিরি মহারাজ বৃন্দাবন থেকে অষ্টধাতুর রাধারানী মূর্তি এখানে এনে পূজার ব্যবস্থা করেন। আর এই হলো গিরিবালা দেবী রাধাগোবিন্দ মন্দিরে যাওয়ার পথে গঙ্গার ঘাট। এখন সন্ধে হয়ে আসছে।
আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন পথলিপি।